বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড 2023-এর 11 নম্বর সৃজনশীল অঙ্কের 11 নম্বর সৃজনশীল অঙ্কে ক নম্বরে বলেছে সারণী হতে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় কর। এখন আমরা অঙ্কটির সমাধান করব। ক নম্বরে এই যে লিখে নিচ্ছি, সারণী হতে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হলো। প্রাপ্ত নম্বর উদ্দীপকে দেওয়া আছে, গণসংখ্যা এটাও দেওয়া আছে। এখন এই যে আমরা সুন্দর করে বসাই নিছি, আমরা উদ্দীপক থেকে শ্রেণী ব্যাপ্তিটা বা সারণীটা বসাই নিছি। এখন আমরা সমাধান করব। সর্বপ্রথম এখানে লিখতে হবে, এখানে সর্বোচ্চ গণসংখ্যা 12 আছে। সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেটা সেই বরাবর শ্রেণীব্যাপ্তির মধ্যেই প্রচুরক অবস্থিত, অর্থাৎ প্রচুরক, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা যদি এটা হয়, সেই বরাবর শ্রেণীব্যাপ্তি আছে 76 থেকে 80, তাহলে অর্থাৎ প্রচুরক 76 থেকে 80 শ্রেণীতে, এই যে 80 শ্রেণীতে অবস্থিত আমরা লিখে নিলাম। যেহেতু আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেছি, তাহলে প্রচুরক শ্রেণী যেটা পেয়েছি ওটাকে ওর নিম্নসীমা উচ্চসীমা যোগ দেব, 2 দিয়ে ভাগ দেব, তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের হয়ে আসবে। তাহলে অতএব আমরা এখানে লিখে দিছি প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু ইকুয়াল টু এই যে 76 যোগ এই যে 80 ভাগ হচ্ছে 2, তাহলে 76 আর 80 যোগ করলে হয় 156। 156কে 2 দিয়ে ভাগ করছি, হয়েছে 78। এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। ক নম্বরে এটাই বের করতে বলেছে, তাই এটাই অ্যান্সার। খ নম্বর অঙ্কে বলেছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো বা উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। আমি খ নম্বরে লিখে দিছি প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করা হলো। এবার এখানে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা উদ্দীপকে দেওয়া ছিল, মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত ফল লাগে। উদ্দীপক থেকে আমরা শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যাটা নতুন করে লিখে নিলাম। এবার আমরা উদ্দীপক থেকে দেখে এই অংশটুকু আমরা সুন্দর করে সাজাই নিলাম, এই যে সাজাই নিলাম। এখন এই যে গণসংখ্যা 4, এখানে হয়েছে 4। এবার ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করছি, গণসংখ্যা 4 সরাসরি 4 হবে, এই 4 আর 7 যোগ করলে 11 হবে, 11 আর 9 20, 20 আর 12 যোগ করলে হবে 32, 32 আর 8 যোগ করলে হবে এখানে 40, 40 আর 7 যোগ করলে 47, 47 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হবে 50। তাহলে n সমান আমরা পেয়ে গেলাম 50। n দ্বারা গণসংখ্যার সমষ্টি বোঝায়। এবার আমরা লিখব এখানে n সমান 50, তাহলে n/2 ইকুয়াল টু 50 ভাগ 2, তাহলে 50-এর অর্ধেক আমরা পেলাম হচ্ছে 25। এই 25তম পদের মান হবে মধ্যক। তাহলে এখানে আমরা লিখব 25তম পদের মান হবে মধ্যক, অর্থাৎ মধ্যক 76 থেকে 80। এই যে 25তম পদ, এই 25তম পদটা ক্রমযোজিত গণসংখ্যার যার ভিতরে অবস্থিত হবে সেই বরাবর শ্রেণী ব্যক্তির মধ্যেই মধ্যক অবস্থিত। তাহলে 25তম পদটা 4-এর ভিতরে নেই, 11-এর ভিতরে নেই, 20-এর ভিতরে নেই, 32-এর ভিতরে আছে। তাহলে 32 বরাবর যে শ্রেণী ব্যক্তিটা আছে এটার ভিতরে মধ্যক অবস্থিত। তাহলে এখানে লিখছি 25তম পদের মান হবে মধ্যক, অর্থাৎ মধ্যক এই যে 32-এর ভিতরে যেহেতু এই 25 আছে, তাহলে 76 থেকে 80 শ্রেণীতে অবস্থিত। এই যে অবস্থিত লিখে দিচ্ছি। এখন এই 25 যেটার মধ্যে ক্রমযোজিত গণসংখ্যার যার মধ্যে অবস্থিত, ঠিক তার বাম এডটা হবে এফসি, সেই বরাবর শ্রেণী ব্যক্তি গণসংখ্যা যেটা আছে সেটা হবে এফএম, আর সেই বরাবর শ্রেণী ব্যক্তিটা হবে মধ্যক শ্রেণী। এখন আমরা মান রেডি করব। এখানে আমরা লিখে দিচ্ছি এটা হচ্ছে এফসি, এটা এফসি, এটা হচ্ছে এফএম, এফএম লিখে দিলাম, আর
এটা হচ্ছে এল এর মান। এই যে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা হচ্ছে এল এর মান। আর n/2 এর মান তো আমার এই যে 25 আমরা পেয়ে গেলাম। এখন আমরা মধ্যক নির্ণয় করব। এখানে এল সমান 76, এফ এম 12, এফ সি 20, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে আমরা 61 থেকে 65 যদি গণনা করি তাহলে শ্রেণী ব্যবধান পাবো 5। এই শ্রেণী ব্যবধান এইচ দ্বারা চিহ্নিত করা হয়, এইচ সমান 5। এবার আমরা মধ্যক নির্ণয়ের সূত্র লিখব। মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। এবার এল এর মান 76, এই যে প্লাস n/2 এর মান হচ্ছে 25 বিয়োগ এফ সি এর মান হচ্ছে 20 গুণ এইচ এর মান 5, এফ এম হচ্ছে 12। এবার 76 এই যে বসাই দিলাম, এই যে প্লাস 25 থেকে যদি 20 ফেলাই দিই থাকে হচ্ছে 5 গুণ এই যে এখানে গুণ 5/12। এখন আমরা যদি 5 দিয়ে 12 রে ভাগ করি, সেই ভাগফলের সাথে যদি 5 গুণ করি তাও হবে। তা আমি 5 5 25 লবে লবে গুণ করছি, 5 5 25 ভাগ হচ্ছে 12, তাহলে 76 যোগ 25 ভাগ 12। এবার আমরা 25 কে 12 দ্বারা ভাগ করব, ভাগ করে পয়েন্টের পরে 2 দশমিক নেব, ভাগ করে পয়েন্টের পরে 2 দশমিক নেব। তাহলে এই যে সমান 76 যোগ 25 কে 12 দিয়ে ভাগ করলে 0.08। 3 নম্বর সংখ্যাটা যেহেতু 8 5-এর কম আছে এ কারণে যোগ করা হয়নি। তাহলে 76 যোগ 2.08, তাহলে এই দুটো যদি যোগ করি 78.08 প্রায় অ্যান্সার। এটা হচ্ছে প্রদত্ত সারণীর মধ্যক। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বরে বলেছে অজীব রেখা অঙ্কন করো। প্রদত্ত সারণী হতে বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা এখানে গ নম্বর দিয়ে লিখে দিছি অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। এবার খ নম্বরে যে মধ্যক নির্ণয় করতে যে অংশটুকু আমরা বের করছি সেই অংশটুকু হুবহু কিন্তু এখানে উঠিয়ে দিছি, এই যে হুবহু সেই অংশটুকু বসাই দিছি। কারণ অজীব রেখা অঙ্কন করতে হলে ক্রমযোজিত গণসংখ্যার ঘর ধরে ওয়াই বরাবর উঠতে হয়। এখন অজীব রেখা অঙ্কন করতে হলে সারণী তৈরি করার পর নিচে এই অংশটুকু লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখে দিছি, বিভিন্ন সারে বিভিন্ন রকম লেখে, আমি এভাবে সবসময় লিখি। তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রাপ্ত নম্বরের উচ্চ সীমা, এক্স অক্ষ বরাবর সবসময় নিম্ন সীমাটা দিতে হবে শুধু ভাঙ্গা চিহ্নের জন্য, আর সব উচ্চ সীমাগুলো দিতে হবে, এই যে উচ্চ সীমা এগুলো। তাহলে এখানে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রাপ্ত নম্বরের উচ্চ সীমা ও ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরা হয়েছে। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের এই যে এক ঘর ইকুয়াল টু 2 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হয়েছে। এই যে অজীব রেখা অঙ্কন করা হয়েছে। এবার এক্স অক্ষ 0 থেকে 61 পর্যন্ত আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন অজীব রেখা অঙ্কন করতে হলে সর্বপ্রথম এই সারণীটা তৈরি করতে হবে। সারণী তৈরি করার পরে ছক কাগজে এই অংশটুকু গ্রাফ পেপারের পূর্বের পৃষ্ঠায় যে মার্জিন টানা অংশে লিখলেও হবে, আবার এখানে লিখে দিলেও হবে, আর গ্রাফ পেপারে শুধুমাত্র অঙ্কন করলেই হবে। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এবার অজীব রেখা অঙ্কন এই পদ্ধতিটা দেখাবো। অজীব রেখা আমরা এখানে অঙ্কন করছি, এই যে অজীব রেখা। অজীব রেখা এই যে এখানে উভয় পাশে এক ঘর বাদ দিয়ে আমরা মার্জিন টেনে নেব। তাহলে এই বরাবর হবে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ দিছি, আর লম্ব বরাবর হবে এই যে ওয়াই অক্ষ, আমরা ওয়াই অক্ষ দিছি।
এখানে কিন্তু এখানে ক্রমযোজিত গণসংখ্যা, এই ওয়াই অক্ষ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা, শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা আমরা লিখে দিলাম। তাহলে 0 61টা নিম্ন সীমা, এবার সব উচ্চ উচ্চ অংশ দিতে হবে, প্রতি শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা দিতে হবে। এখন এই 0 থেকে এই পর্যন্ত একটা ফাঁকা জায়গা এখানে আছে বোঝাতে আমরা এখানে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করছি। আর এই 65 আছে উচ্চ সীমা, তাহলে 65 বরাবর এখানে ক্রমযোজিত গণসংখ্যার ঘরে আছে 4, এই যে 4 আছে, তাহলে আমি ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান 2 একক ধরছি, তাহলে এই যে এরকম গুনতে হবে 2 4। আর এরা যে ক্রমযোজিত গণসংখ্যা ধরছি, এই যে এই অংশ এখানে 5 মানে 10, তাহলে 10 20 30 40 50, সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা আছে 50। এই যে এখানে সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা আছে 50। এখন 65 বরাবর আমার এখানে আছে, 65 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা আছে 4, তার 2 4, এই যে ফোঁটা দিছি। 70 বরাবর আমার আছে, 70 বরাবর আছে 11, এই যে 70 বরাবর আছে 11, তাহলে অবশ্যই 5 ঘর আর 12 ঘরের মাঝখানে ফোঁটা দিতে হবে। এই যে এখানে 10 ঘর, আর এখানে কিন্তু 12 ঘর, কিন্তু 10 আর 12-র মাঝখানে, 10 আর 12-র মাঝখানে আছে 11, এখানে মিডিল করে ফোঁটা দিতে হবে। এবার 75 বরাবর আছে ক্রমযোজিত গণসংখ্যা আছে 10, ওই 20, এই যে আমরা এখানে 20 দিছি, 20 ফোঁটা দিছি। 80 বরাবর আছে আমার 32, এই যে এখানে 30 আর 2 32। এবার এখানে 85 বরাবর আছে আমার 40, এই যে 40 ফোঁটা দিছি, এই যে 40 এই বরাবর 40 আমি ফোঁটা দিছি। আর 90 বরাবর এখানে আছে আমার 47, তাহলে এই আছে 40 42 44 46, 48 আর 46-এর মাঝখানে আছে 47, এখানে 47 ফোঁটা দিছি। আর 95 বরাবর আছে আমার, 95 বরাবর আছে 50 ঘর, ক্রমযোজিত গণসংখ্যা আছে 50, এই যে 50, এই যে 85 যে ফোঁটা দিছি। এবার এখানে কিন্তু এই যে এখানে ভাঙ্গা চিহ্নের এই কোণার থেকে শুরু করে অ্যাঙ্গেলে ফোঁটা টু ফোঁটা যোগ করতে করতে চলে গেছি, ফোঁটা টু ফোঁটা যোগ করতে করতে চলে গেছি। এটাই হচ্ছে অজীব রেখা, ভিডিওর ভিতরে একটু ঝাপসা দেখা যায়। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। কেউ যদি আমার এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।